একটা কথা বলি ভাবি, রাগ করবেন না। জায়ান বাবা যে চাঁদের মতো সুন্দর, সেই ক্ষেত্রে কিন্তু পুত্রবধূটা এতটা সুন্দর আনতে পারেনি। গায়ের রং এত চাপা, কি দেখে যে এমন একটা মেয়েকে নিজের ছেলের বউ করে আনলেন। শিরিন নামের মহিলাটি এক নাগারে কথাগুলো বলল সাথী বেগমের উদ্দেশ্যে। সাথী বেগম নিজের পুত্রবধূ সম্পর্কে এমন কথা শুনেই তার চোয়াল শক্ত হয়ে আসে। তিনি বেশ শক্ত কণ্ঠে বলেন, যা বলেছেন তা জেনে দ্বিতীয়বার আমি আর না শুনি শিরিন ভাবি। এসেছেন আমার বাড়িতে ভালো কথা, আমার ছেলে আর ছেলের বউকে দোয়া করে দিয়ে যাবেন, অথচ বেহুদা কথা বলবেন না। তাহলে সদর দরজা সামনেই আছে, আশা করি আমার আর চিনিয়ে দেওয়া লাগবে না। সাথী বেগমের কথায় অপমানে মুখ থমথমে হয়ে আসে শিরিন বেগমের। তিনি উঠিয়ে দাঁড়ালেন, রাগী গলায় বলেন, এত বড় অপমান করলেন ভাবি? ঠিক আছে, আমিও দেখে নেব কয়দিন আপনি এই রকম থাকতে পারেন। ছেলের বউ আপনাকে নাকে দড়ি দিয়ে যখন ঘোরাবে তখন টের পাবেন, তখন কেঁদেও কুল পাবেন না। সে আমারটা আমি বুঝে নিব, আপনার চিন্তা না করলেও হবে। শিরিন বেগম ধূপধাপ পা ফেলে চলে গেলেন। যাওয়ার আগেই দরজার সামনে দাঁড়ানো হারাবিকে চোখ রাঙিয়ে যেতে ভুললেন না। এদিকে সাথী বেগম হারাবিকে দেখে দ্রুত পায়ে ওর কাছে এসে দাঁড়ালেন। হারাবির গালে আদরে স্পর্শ করে বলে, বোকা মেয়ে, মন খারাপ করছো কেন? মন খারাপ করবে না, এগুলো তুমি তো জানোই। আমাদের সমাজে এই ধরনের মানুষের অভাব নেই, এসব মানুষদের জন্যই একটু মন খারাপ করবে না। হারাবির মন একটুও খারাপ হয়নি, বরঞ্চ বেশ ভালো লেগেছে সাথী বেগমের প্রতিবাদী কথাগুলো শুনে। হারাবি মুচকি হেসে বলে, আমার মন খারাপ একদম হয়নি মা। বাইরের লোকেদের কথা শুনে আমি মন খারাপ করব কেন? সাথী বেগম খুশি হয়ে বললেন, এই তো আমার মেয়ে বুঝতে পেরেছে। হারাবি হেসে দিল। সাথী বেগম আবার বললেন, কি ব্যাপার, তোমরা তো আজ বিকালে আসতে, সকালে এসে পড়লে যে? আর যা আন কোথায়? হারাবি বলল, মা, ওনার নাকি জরুরি কাজ পড়ে গিয়েছে অফিসে, তাই সেখানেই গিয়েছেন। আমাকে থাকতে বলেছিলেন, আমি এসে পড়েছি। খেয়েছো কিছু? হ্যাঁ, খেয়েছি। তাহলে যাও, ফ্রেশ হয়ে আসো। আরবি মাথা দুলিয়ে ওর দোতলায় চলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। বসা ঘুরে কাউকে দেখতে না পেয়ে সোজা রান্নাঘরে চলে গেল। ও গিয়ে দেখে সাথী বেগম আর মিলি বেগম রান্না করছেন। আরবি তাদের কাছে গিয়ে মুচকি এসে বলেন, কি রান্না করছেন মায়েরা আমার? আরবির মুখে মায়েরা শব্দ শুনে সাথী আর মিলি দুজনে হেসে দিলেন। আরবিও হাসলো। মিলি বেগম বললেন, এই তো দুপুরে রান্না করছিলাম আরবি। কি কি রান্না করবেন? আকাশে মেঘলা মেঘলা ভাব, তাই ভাবি আর আমি ভাবলাম খিচুড়ি রান্না করা যাক, সাথে হাঁসের গোস্ত, বেগুন ভাজা, ডিম ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, ডালের বড়া করব। নূর আবার হাঁস খায় না, তাই ওর জন্য আলাদা করে একটু মুরগির গোস্ত রান্না করব। খিচুড়ির কথা শুনে জিভে জল চলে গেল আরবি। খুশি হয়ে বলে, ও, খিচুড়ি আমার খুব প্রিয় খাবার। সাথী বেগম তরকারি কাটছিলেন। আরবির কথা শুনে বলেন, আমার যা আনেরও খিচুড়ি অনেক পছন্দ। জানের খিচুড়ির পছন্দ শুনে আরবির মুখটা একটুখানি হয়ে গেল। মিলি বেগম তা দেখে বলেন, কি হয়েছে, মুখটা অমন অমন করলে কেন? আপনার ছেলের খিচুড়ি পছন্দ। আমার প্রিয় সব রান্না পারলেও এই খিচুড়িটা রান্না করতে পারি না, আমারটা একটু মজা হয় না। ভোতা মুখ করে বলল আরবি। মিলি বেগম আরবির কথার ধরন দেখে শব্দ করে হেসে দিলেন। সাথী বেগম আরবিকে বললেন, আজ রান্না করবে? কিন্তু আমি তো পারি না। আমি আছি তো, আমি দেখিয়ে দিব। খুশিতে চোখ চিকচিক করে উঠল আরবি। সত্যি? হ্যাঁ। তাহলে বলুন কি কি করতে হবে আমায়। আমি কিন্তু গোস্ত রান্না করব। আচ্ছা বাবা, আসো। আরবির খুশি দেখে কে, সে তার দুই মায়ের সাথে লেগে পড়ল রান্নার কাজে। রান্না প্রায় শেষ, চুলোতে শুধু খিচুড়ি নিভু আঁচে দিয়ে আরবি হাত ধুয়ে নিল। সাথী বেগম বলেন, যাও গোসল করে নেও গিয়ে, ঘেমে গিয়েছো, নামাজটাও পড়ে নিও। আপনার আগে যান মা, আমি আছি এখানে। উফ, মেয়েটা বেশি বুঝে। যাও তো, তুমি আগে গোসল করে আসো, হাতটা তো অয়েনমেন্ট লাগিয়ে নিও। মা, চিন্তা করবেন না তো, এই এতটুকু ছ্যাঁকা লেগেছে, এতে কিচ্ছু হবে না। ওহো, আমি জানি না, লাগাতে বলেছি লাগাবে। আর হ্যাঁ, আমাদের আপনি সম্বোধন করতে হবে না, তুমি করেই বলবা, যেরকম
যা আর নূর ইফতি করে? আরবি মিষ্টি হেসে মাথা দোলালো। তারপর শাশুড়ি মায়ের কথা মতো চলে গেল গোসল করার জন্য। গোসল করে একটা গাঢ় খয়েরি রঙের শাড়ি পরল আরবি। অনেক এক্সাইটেডও। জায়ান ওর হাতে রান্না খেয়ে কি বলবে কে জানে, ভয় লাগছে একটু আধটু। এমন সময় ওর রুমে আসলো নূর। এসে আরবিকে জাপটে ধরলো, বলল, ভাবি তুমি এসে পড়েছো শুনে অনেক ভালো লাগলো। আরবি হেসে দিয়ে বলে, কোথায় ছিলে? আর কোথায়, ভার্সিটি গিয়েছিলাম। আর যাবো না বলেছিলাম, ইপ্তি ভাইয়া টেনে টুনে নিয়ে দিয়ে আসলো। তারপর আবার কিছু একটা ভেবে বলে, ভাবি তুমিও তো মাস্টার্সে ভর্তি হয়েছো, আর ভার্সিটিতে যাবে না? আরবি নূরের প্রশ্নের জবাবে বলে, হ্যাঁ যাবো তো, এই তো আর 1-2 দিন বাদে যাব। আচ্ছা চলো, মা নিচে ডাকছে, খাবে না? হ্যাঁ চলো। দুপুরের খাবার ননদ আর দুই শাশুড়ি মায়েদের সাথেই করলো আরবি। সবাই বেশ প্রশংসা করলো ওর রান্না। হেঁটে যেন স্বস্তি পেল আরবি। যাক, জায়ানেরও তাহলে পছন্দ হবে। খাওয়া দাওয়ার পালা শেষ হতেই আরবির কাজ না থাকায় রুমে গিয়ে শুয়ে পড়ল। ঠিক তখনই ফোন করলো জায়ান। আরবি মুচকি হেসে ফোন রিসিভ করে সালাম দিল। জায়ান সালামের জবাব দিয়ে বলল, কি করছিলে? এই তো শুয়ে আছি। দুপুরে খেয়েছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ খেয়েছি। আপনি? আমি মাত্রই খেলাম। আসবেন কখন? মিস করছো বুঝি? বেশি না, এই একটু। হাসলো জায়ান, বলল, বাড়ি এসে রাতে সব আদর পুষিয়ে দেব। আরবি ভীষণ লজ্জা পেল, বলে উঠল, যা, শুধু অসভ্য কথাবার্তা বলে। আমার বউকেই তো বলছি। আমার লজ্জা করে না বুঝি? সেজন্যই তো বলি, আমার কাঠগোলাপের লজ্জারাঙা মুখশ্রী দেখতে আমার ভীষণ ভালো লাগে। হারাবির মনটা ভালো লাগায় ভরে উঠল। জায়ানের এমন প্রতিটা কথাতেই হারাবির মনটা প্রশান্তিতে ছেয়ে যায়। আরবি কানের পিঠে চুল গুজে দিয়ে বলল, কখন আসবেন বললেন না? এই তো রাত 7টা বাজবে। ও আচ্ছা। আচ্ছা আরবি, রাখছি, আব্বু ডাকছে। সাবধানে আসবেন। আচ্ছা ম্যাডাম। জায়ান ফোন রাখতেই আরবি ফোন চার্জে দিয়ে ঘুমানোর জন্য চোখ বুঝল। একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল কারো উষ্ণ হালিঙ্গনে আর কপালে বারবার দেওয়া উষ্ণ স্পর্শে। আরবি পিটপিট করে চোখ মেলে তাকালো। চোখ খুলতে জায়ানকে দেখলো আরবি। জায়ান আরবিকে দেখে মুচকি হাসলো। আরবিও হাসলো। তারপর ঘুম জড়ানো গলায় বলে, কখন আসলেন? জায়ান সাথে সাথে মুখে হাত চেপে ধরলো। শব্দ করলো, হায়। জায়ানকে এমন করতে দেখে ঘাবড়ে গেল আরবি। তড়িঘড়ি করিয়ে উঠে বসলো। উদ্বিগ্ন কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? জায়ান বুকে হাত চেপে রাখা অবস্থাতেই বলে, তোমার ঘুমন্ত কণ্ঠস্বর শুনে আমার হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছে। জায়ানের এমন হেয়ালিপনা কথা শুনে খুব রাগ লাগলো আরবি। কিছু না বলেই ঠোঁট ফুলিয়ে বিছানা থেকে নেমে যাওয়ার জন্য উদ্যত হলো। জায়ান তড়িঘড়ি করে উঠে তাড়াতাড়ি আরবির হাত চেপে ধরলো। ব্যস্ত কণ্ঠে বলে, আরে আরে, কোথায় যাচ্ছ? আরবি রাগী গলায় বলে, আপনার সাথে কোনো কথা নেই আমার। কেন? আপনি একটু আগে এমন করলেন কেন? জানেন কত ভয় পেয়ে গিয়েছিলাম। জায়ান বুঝলো এইবার। হেসে দিয়ে বলে, আচ্ছা সরি, আর করবো না। মনে থাকে জানো। জো হুকুম মেরি রানী। বলি মুখে হাত চেপে কুর্নিশ করলো জায়ান। খিলখিলিয়ে হেসে দিল আরবি জায়ানের কাণ্ডে। আর জায়ান মুগ্ধ দৃষ্টিতে আরবির হাসি দেখল। ঘোর লাগা গলায় বলল, তুমি এভাবেই হাসবে বউ। তোমার হাসি দেখলে আমার হৃদয়টা জুড়িয়ে যায়। শুভ্র কাঠগোলাপদের হাসি খুশি ভালো লাগে, বিষণ্ণতা যে তাদের মানায় না। আরবি লজ্জা পেল। তারপর মুচকি এসে জায়ানের বুকে মাথা রাখলো। জায়ানও জড়িয়ে নিল ওকে বুকের মাঝে। সাক্ষাৎ পরিবারের সবাই একসাথে রাতের খাবার খেতে বসেছেন। আরবি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সাথী বেগম না করলেও মেয়েটা শুনল না। সবাইকে খাবার বেড়ে দিয়ে এইবার জায়ানের পাশে বসলেও আরবি। জায়ান গপাগপ খেয়েই যাচ্ছে, কোনো হেলদোল নেই। নূর খাওয়ার মাঝেই বলে, ভাবি যে এত সুস্বাদু রান্না করতে পারে আমি তো ভাবতেও পারিনি। মুরগির ঝোলটা অনেক মজা হয়েছে ভাবি। মিষ্টি হাসলো আরবি, বলল, ধন্যবাদ নূর। এদিকে নূরের মুখে আরবির রান্নার কথা শুনে জায়ান খাওয়া থামিয়ে দিল। গম্ভীর গলায় বলল, তুমি রান্না করছো? হ্যাঁ ভালো হয়নি। জায়ান জবাব দিল না, শুধু একটু হাসলো। তারপর সবার আড়ালে হাত চেপে ধরলো আরবি। এদিকে জায়ান এমন করাই ঘাবড়ে গেল আরবি। কি করছে কি লোকটা? সবাই এখানে আছে, কেউ দেখলেই কি ভাববে?
আরবি হাত মোছানো শুরু করলো জায়ানের থেকে ছাড়া পাবার জন্য। তাও জায়ান ছাড়লো না, হার মেনে নিল আরবি। জায়ানের সাথে যে সে পারবে না কোনোদিনও। এদিকে নিহান সাহেব খেতে খেতে বললেন, আজ রাতেই ফ্লাইটে তোমার মিথিলা আসছে। খাবার থামিয়ে দিল জায়ান, গম্ভীর গলায় বলে, হঠাৎ যে বিয়েতে আসলো না, তাহলে এখন আসতে যাচ্ছে কেন? নিহান সাহেব বললেন। আহানার জন্য। জায়ান আর একটা কথাও বলল না, দ্রুত খাবার শেষ করে উঠেই চলে গেল। যাওয়ার আগে বলে গেল, আরবি দ্রুত রুমে আসো। অন্য সময় হলে শ্বশুর শাশুড়ির সামনেই এমন একটা কথা বলায় লজ্জা পেত, তবে আরবির মাথায় অন্য চিন্তা ঘুরপাক খেতে লাগলো। ওর চিন্তার ঘোর কাটে সাথী বেগমের কথায়। তিনি বলেন, কি দরকার ছিল জায়ানের সামনে আহানার কথা উঠানোর? ছেলেটা আমার ঠিকমতো খাবারটাও খেলো না। নিহান সাহেবেরও খাওয়া শেষ। তিনি হাত ধুয়ে এসে আরবির মাথায় হাত রাখলেন, স্নেহভরা কণ্ঠে বলেন, ভীষণ মজা হয়েছে খাবারগুলো। তারপর আরবির হাতে 2000 টাকা গুঁজে দিয়ে বলেন, প্রথমবার এই বাড়িতে রান্না করেছো, তাই এটা তোমার বকশিস। আরবি মুচকি হাসল। নিহান সাহেব চলে গেলেন। যেতে যেতে বলে গেলেন, সাথী, তোমার ছেলেকে বুঝিয়ে বলো, হাজারোক মিথিলা আমার বোন, আর আমার বোনকে আমি ফেলে দিতে পারবো না, তেমন আহানাকেও পারবো না। সাথী বেগম চুপ করে রইলেন। আর কি বা বলবেন তিনি। পরক্ষণে আরবির চিন্তিত চেহারা দেখে তিনি আরবির মাথায় হাত বুলিয়ে বলেন, অযথা চিন্তা করো না, জায়ান নিজেই তোমায় সব বলবে। যাও রুমে যাও। আরবির মাথা দুলিয়ে ফুটে গেল। সবার খাবার শেষ হয়েছে। আরবি প্লেটগুলো গুছিয়ে নিচ্ছে। সাথী বেগম মানা করার পরেও শোনেনি আরবি। নূরও হেল্প করছে আরবির সাথে। এটো প্লেটগুলো ধুয়ে মুছে রাখছে। হঠাৎ কাজের মধ্যেই নূর বলে উঠল, ভাবি একটা কথা বলবো? বলো। আহানা আপুর থেকে সাবধানে থেকো। নূরের এমন কথায় ভ্রু কুচকেলেও আরবি। কথাবার্তায় যেটুকু বুঝলো আহানা ওদের কাজিন হয়, আর নিজের কাজিন সম্পর্কে এমনটা কথা কেন বলবে নূর? আরবি প্রশ্ন করলো। কিন্তু কেন? নূর ধুয়ে রাখা প্লেটগুলো গুছিয়ে রাখতে রাখতে বলে, আমার জানা মতে আহানা আপু ভাইয়া বিয়ে করে নিয়েছে শুনেই বিডিতে ব্যাক করেছে। আহানা আপু ভাইয়াকে পছন্দ করে, তবে ভাইয়া একটুও দেখতে পারে না তাকে। ভাইয়াকে বিয়ে করার জন্য কি যে করেছে তাও ভাইয়া রাজি হয়নি। এখন এসে জানবে তুমি ভাইয়ার বউ, তাহলে কি না কি করে কে জানে। তাই বললাম সাবধানে থেকো, ও একটা সাইকো, মাথা ঠিক নেই ওই মেয়ের। নূরের কথায় আরবিকে বিন্দুমতো চিন্তিত দেখা গেল না। আরবি বাঁকা হেসে বলে, শুধু আসুক না আমার সাথে লাগবে, বুঝিয়ে দিব আমি আরবি কি জিনিস। আমি চুপচাপ, এটা সবাই জানে, কিন্তু আমার সাথে যে বাড়াবাড়ি করবে তার সাথে আমি ঠিক কি করতে পারি তা তার ভাবনাতেও আসবে না। আর সেখানে তো আমার স্বামীর দিকে হাত বাড়ানো, আমি আরবি সেই হাত না একদম কেটে দিব। আরবির এমন শীতল কণ্ঠের ভয়ানক কথাগুলি শুনে শুকনো ঢোক গিলল। মনে মনে বলল, ভাইয়ার থেকেও তো কোনো অংশে কম না ভাবি, দুজনেই ভয়ঙ্কর। তবে ভালোই হবে এবার, ভাবি উচিত শিক্ষা দিবে ওই মেয়েকে। কাজ শেষ করে রুমে ফিরে আসলো আরবি। গিয়ে দেখে জায়ান ল্যাপটপে কাজ করছে। আরবি মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে জায়ানের পাশে গিয়ে বসলো। বসতেই জায়ান প্রশ্ন করলো, এতক্ষণ লাগে? কাজ করছিলাম তো। একটু চুপ থেকে আরবি আবার বলে, রান্না কেমন হয়েছে আমার বললেন না যে? জায়ান মুচকি হেসে আরবির কপালে চুমু খেলো। চোখ বন্ধ করে আরবি হাসলো। জায়ান আরবির গালে স্পর্শ করে বলে, ভীষণ ভালো হয়েছে, আগে জানলে গিফট নিয়ে আসতাম। ইস, রান্নাই তো করেছে, এটা এবার গিফট কে দেয়? আমি দেই। জানেন, বাবা আমায় 2000 টাকা বকশিস দিয়েছে। ভালো তো। জায়ান এবার আরবির হাত টেনে ধরলো। হকচকে গিয়ে আরবি বলে, কি করছেন? যা বলেছি, রান্না করছো শুনেই আমার মন বলছিল হাতে ব্যথা ট্যাথা নিশ্চয়ই পেয়েছো। দেখলে আমার মনের কথাই ঠিক হলো। জানের কথা শুনে আরবি ওর হাত টেনে নিয়ে বলল, ও একটুখানি ছাকা লেগেছে, ওয়েনমেন্ট লাগিয়েছি, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। এখন রাত হয়েছে, চলুন ঘুমিয়ে পড়ি। কিন্তু আমার কিছু বলার আছে আরবি। কাল শুনবো তো, চলেন ঘুমাই, ক্লান্ত লাগছে। আর কিছু বলার ভাষা পেল না জায়ান। শুয়ে পড়ল বিছানায়। তারপর আরবিকে উদ্দেশ্য করে বলে, আসো, বুকে আসো। আরবি মুচকে হেসে জায়ানের বুকে মাথা রাখলো, জড়িয়ে ধরলো জায়ানকে।
জায়ানও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আরাবিকে। তারপর আরাবির কপালে চুমু খেয়ে চোখ বন্ধ করে নিল। একসময় দুজনেই শান্তির ঘুমে তলিয়ে গেল। সকাল থেকেই রান্না তোড়জোড় চলছে। আজ মিথিলা আর আনহা এসছে সাক্ষাৎ বাড়ি। আরাবিও হাতে হাতে কাজ করছে। শুক্রবার থাকায় আজ বাড়ির পুরুষদেরও অফিস নেই। জায়ান সকাল থেকেই থমথমে মুখে আছে। সকলেই ঠিকঠাক খাবারটাও খায়নি, এমনকি রুম থেকেও বের হচ্ছে না। আর আরাবি রুমের বাইরে গিয়ে 5 মিনিটও থাকতে পারছে না, একটু পরপরই ডাকছে। এই যে আরাবি এখন সালাদ কাটছে, আর তখনই জায়ানের ডাক। আরাবির বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলল। নূর মিটিমিটি হেসে বলে, যাও ভাবি যাও, ভাইয়া ডাকছে। আরাবি ছুরিটা রেখে দিয়ে বলে, তোমার ভাইয়ার সমস্যাটা কি? নিজেও রুমের বাইরে আসছে না, আর আমাকেও 5 মিনিটের জন্য রুমের বাইরে যেতে দিচ্ছে না। তুমি যাও ভাবি, ভাইয়ার মুড এমনিতেই ভালো নেই। তুমি যদি আবার তার কথা না শোনো তাহলে সে আরো রেগে যাবে। কিন্তু এটা কেমন দেখায়? বসার ঘরে বাবা আর ছোট বাবা বসে আছে, তারা কি মনে করবে? আহা, কিছু মনে করবে না, যাও তো তুমি। এদিকে জায়ান এখনো ডেকেই চলেছে। সহ্য করতে না পেরে আরাবি কাজ ফেলেই ছুটে চলল জায়ানের কাছে। রুমে এসে দেখে জায়ান বিছানার সাথে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে। আরাবি বিছানার কাছে গিয়ে বলে, কি হয়েছে আপনার? এমন ডাকাডাকি করছেন কেন? জায়ান কাজ করতে করতে এই গম্ভীর স্বরে বলে, তুমি রুমের বাইরে যাচ্ছ কেন? তাই তো আমার ডাকাডাকি করা লাগছে। আরাবি ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, তার মানে আপনি বলছেন আমি রুমের বাইরে যাব না? না। জায়ানের সোজা সাপটা জবাব। আরাবি হাঁ করে চেয়ে রইল জায়ানের দিকে। জায়ান শান্ত গলায় বলে, এদিকে এসো। আরাবি জায়ানের এমন শান্ত কণ্ঠের ডাক উপেক্ষা করতে পারল না। বিছানায় উঠে গিয়ে জায়ানের পাশে বসলো। জায়ান আরাবিকে কাছে এসে বসতে দেখেই ল্যাপটপটা পাশে রেখে দিল। তারপর বা হাতে আরাবির কোমর স্পর্শ করে ওকে টেনে নিজের কোলে নিয়ে বসালো। খেপে উঠল আরাবি। জায়ান ভ্রু উঁচিয়ে বলে, এখনো আমি ধরলে কাঁপাকাঁপি করা লাগে? আরাবি লজ্জা লাগছে এইভাবে জায়ানের কোলে বসতে। আরাবি আমতা আমতা করে বলে, আমি কি কি করব? আমি করব? কি কি করবেন? কাপা গলায় আরবির প্রশ্ন। জায়ান আরবির গলায় মুখ গুজে দিল। আরবির গলায় নাক ঘষছে সে। ধীর আওয়াজে বলে, চুমু খাবো। আরবি জায়ানের এমন স্পর্শে কাঁপছে। এক হাত জায়ানের কাঁধের পাশে রেখে আরেক হাতে জায়ানের চুল খামচে ধরল। জায়ান ছোট ছোট চুমু দিতে লাগলো। চোখ বুঝে জায়ানের ভালোবাসাগুলো উপভোগ করছে আরবি। একসময় জায়ানের নরম স্পর্শগুলো কামড়ে পরিণত হতে লাগলো। আরবি আরো জোরে খামচে ধরল জায়ানকে। আরবিরা সহ্য করতে না পেরে বলে, ব্যথা পাচ্ছি। আরবির ভাঙা গলায় উচ্চারিত শব্দগুলো শুনে থেমে গেল জায়ান। মুখ তুলে তাকালো আরবির মুখপানে। আরবি চোখ বন্ধ করে আছে। জায়ান হালকা শব্দে ডাকলো, আরবি। আরবি নিবু নিবু চোখে তাকালো জায়ানের দিকে। জায়ান আরবির গালে স্পর্শ করলো। আরবি জায়ানের সেই হাতের উপর হাত রাখলো। জায়ান ঘোর লাগা কণ্ঠে বলে, কিস মি। জায়ানের মুখেই এমন একটা কথা শুনেই আটকে উঠলো আরবি। খামচে ধরল জায়ানের হাত। আরবি চোখ বড় বড় করে তাকালো। জায়ান এবার হাত গলিয়ে দিল আরবির চুলে। আরবির চুল খামচে ধরে আরবিকে টেনে ওর মুখোমুখি আনলো। আরবি মুখ ঘুরিয়ে নিতে চাইলেও পারল না। জায়ান আগের মতোই বলল, কিস মি আরবি। আরবি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। না, সে কখনোই পারবে না এটা করতে। লজ্জায় মরে যাবে ও। আরবি শুকনো ঢোক গিলল, কাপা গলায় বলল, আমি পারবো না এটা করতে, করতে হবে প্লিজ। ফার্স্ট আরবি। আরবি কি করবে ভেবে পেল না। সে জানে জায়ানকে শতবার মানা করলেও এই লোক শোনার পাত্র না। জায়ানকে তার কিস করতেই হবে, না হলে যে এই লোক তাকে একটুও ছাড়বে না। আরবি চোখ বন্ধ করে নিল। মনে মনে সাহস জুগিয়ে মুখশ্রী এগিয়ে নিল জায়ানের দিকে। জায়ানের গরম নিঃশ্বাসগুলো ওর চোখে মুখে বাড়ি খাচ্ছে। আরবি দু একটা জোরে নিঃশ্বাস নিয়েই জায়ানের অধরে অধর মিলিয়ে দিল। খামচে ধরল জায়ানকে। আরবি দীর্ঘ প্রেমময়ী চুম্বনে লিপ্ত হলো দুজন। একে অপরের মাঝে বিভোর হয়ে গেল, যেন সময় থমকে গেল দুজনের মধ্যে। বসার ঘরে উপস্থিত সবাই। আরবি তীব্র উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে সামনের দিকে। না চাইতেও খারাপ লাগা কাজ করছে ওর মাঝে। জায়ানের এক হাত কপালে ঠেকিয়ে কাঁদছে এক মেয়ে। এটা যে আহানা, এটা বুঝতে বাকি নেই আরবি।
একটু আগে যখন তারা একে অপরের মাঝে ঘনিষ্ঠ অবস্থায় ছিল, হঠাৎ তখনই সাথী বেগম ওদের ডেকে উঠলেন। আরবি ডাক শুনে সরে আসতে চাইছিল, কিন্তু অনুভূতির মাঝে তলিয়ে যাওয়া জায়ান যেন হুঁশিয়ে ছিল না। সে মত্ত ছিল প্রেয়সী ঠোঁটের সুধা পানি। আরবি অনেক কষ্টে জায়ান থেকে ছাড়াতে পেরেছে। লজ্জায় হাঁসফাঁস করে আরবি দ্রুত রুম ত্যাগ করে জায়ান থেকে ছাড়া পেতেই নিচে এসে 3টি নতুন মুখ দেখেই বুঝলেন আজকের আয়োজন যাদের জন্য করা হয়েছে তারা এসে পড়েছে। মেয়ে দুজনকে দেখলে বুঝলো তা হলো এখানে সাথী বেগমের মতো মহিলা, ইনিই হলেন জায়ানের ফুপু মিথিলা। আর তার মতোই বয়সী একটি মেয়ে হলো, সে হলো আহানা। তবে মিথিলার পাশে দাঁড়ানো ছেলেটা কে তা বুঝতে পারল না আরবি। ওর দিকেই তাকিয়ে আছে ছেলেটার চাহনিটাও বিশ্রী। আরবি সাথী বেগমের পিছে চলে গেল। এর মধ্যেই জায়ান নিচে নেমে এসেছে, গম্ভীর মুখশ্রী তার। জায়ান আসতেই আহানা ছুটে এসে পড়ল জায়ানের কাছে। জায়ান দ্রুত এক হাত সামনে রেখে থামিয়ে দিল আহানাকে। আহানা জায়ানের সেই হাত চেপে ধরে কপালে ঠেকিয়ে হু হু করে কেটে দিল। কাঁদতে কাঁদতে বলে, কেন করলে জয়ান এমনটা? কেন করলে? আমি তোমাকে ভালোবাসি জয়ান, আমার ভালোবাসাকে এইভাবে অবহেলা কেন করলে? জায়ান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে হাত ছাড়ানোর প্রয়াস চালাচ্ছে ও, কিন্তু আহানা চাচ্ছেই না। আহানা বলছে, আমি তো তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি জয়ান, এটা সবাই জানে। কেন করলে? আমার ভালোবাসার কি বিন্দুমাত্র দাম নেই তোমার কাছে? আহানা এভাবে সবার সামনে এসব কথা বলে জায়ান অস্বস্তিতে পড়ে গেল। আরবি না জানি কি ভাবছে। যাই হোক, আরবিকে কষ্ট দিতে পারবে না জায়ান টেনে হাতটা সরিয়ে নিল আহানার থেকে। শক্ত গলায় বলে, বিহেভ ইয়োরসেলফ আহানা। আমি এখন বিবাহিত, এটা মাথায় রেখো। আর রইল তোমার কথা, তুমি আমায় ভালোবাসলেও আমি তোমায় ভালোবাসতাম না। আর নিজের মতের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ আমি জায়ান করি না। আহানা কান্নারত কণ্ঠে বলে, এখন যাকে বিয়ে করেছো তাকে ভালোবাসো বুঝি? জায়ান পিছনে ঘুরে এগিয়ে গেল আরবির কাছে। সাথী বেগমের পিছন থেকে আরবির হাত ধরে বের করে আনলো। তারপর আরবিকে নিয়ে আহানার সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, নিজের থেকেও বেশি ভালোবাসি। আরবি কোমল নয়নে জায়ানের দিকে তাকিয়ে মনটা শীতলতায় ভরে গিয়েছে জায়ানে। এই একটা বাক্য শুনে আহানা 2 কদম পিছিয়ে গেল। একদিনে আরবি আর জায়ানের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ কি মনে করে যেন 2 হাতে চোখ মুছে নিল ডোলে। তারপর জায়ান আর আরবির কাছে এসে দাঁড়ালো। আরবির দিকে তাকিয়ে মুচকি হাসলো। আরবি অবাক হয়ে তাকিয়ে আহানার দিকে। আহানা আরবি কালে হাত রাখলো, বলল, এই জন্যই বলি জয়ান, শাহওয়াত কোনো মেয়ের জন্য এমন পাগল হবে যে হঠাৎ করে বিয়ে করে নিল? তুমি দেখতে ভীষণ মিষ্টি একটা মেয়ে, পুরা মারবতী। আরবি হাঁ করে তাকিয়ে থাকলো। আরবি ঠিক কি রিয়েকশন দিবে ভুলে গেল। নোটের কথা অনুযায়ী মেয়েটা নাকি পাগল, ও নাকি ক্ষতি করতে পারে, কিন্তু এখন তো দেখছি পুরো উল্টো। আহানা আবার বলে, জয়ান বোধহয় আমার ভাগ্যে ছিল না, সেই ছোটবেলা থেকে ভালোবেসেও ওকে পেলাম না। তুমি ভাগ্যবতী একটা মেয়ে, সামলে রেখো তাকে। কথাগুলো বলেই সরে গেল আহানা। সাথী বেগমের কাছে এসে বলে, বড় মামি, আমি রুমে গেলাম। আর এক মুহূর্ত দাঁড়ালো না আহানা, দ্রুত নিজের রুমে চলে গেল। এদিকে মেয়ের কান্না দেখে মিথিলারও চোখ ভিজে। সে এখন আর কোনো কথা বলার মুডে নেই। তাই নিহান সাহেবকে বললেন, ভাইয়া, আমি একটু বিশ্রাম করব, তুমি আমার জিসানকে একটু ওর রুমটা দেখিয়ে দিয়ে আসো। মিথিলা চলে গেলেন। নিহান সাহেব ইফতিকে বললেন জিসানকে এই রুমটা দেখিয়ে দিতে। ইফতি তাই করলো, জিসানকে নিয়ে চলে গেল। বাকিরাও যার যার রুমেই চলে গেলেন। মা, এমনটা হয় না, তুমি যা বলছো তা সম্পূর্ণ ভুল। ওরা এখন বিবাহিত, আমি চাইলেও আর এখন কিছু করতে পারবো না। আর জয়ন তো বলেই দিল ওর বউকে অনেক ভালোবাসে। আহানার কথায় মিথিলা উচ্চ স্বরে বলে, তাহলে কি করব? আমি কি করলে তোর কষ্ট কমবে? আমি মা হয়তো তোর কষ্ট সহ্য করতে পারছি না। আহানা মলিন হেসে বলে, এই কষ্ট যে কমতে পারবে না মা, কোনো দিনও না। আমার হৃদয় থেকে জয়নের নাম কেউ মোছাতে পারবে না, আর এই কষ্ট ভোলাতেও পারবে না। এইভাবে জীবন চলে না মা, আমি তোকে এমন ভাবে দেখতে পারবো না। দেখতে হবে না, আমি আমার এই কষ্ট কাউকে দেখতে দিব না।
আজ থেকে আমি আহানা আর কোনো দিনও কাঁদবো না। মিথিলার কষ্টে বুক ফেটে যাচ্ছে। একমাত্র মেয়ে তার, সেই মেয়ে এমনভাবে কষ্ট পেতে দেখে তার নিজেরও যে কি পরিমাণ খারাপ লাগছে তা বলে বোঝাতে পারবে না মিথিলা। দীর্ঘশ্বাস ফেললো মিথিলা। এমন সময় তাদের দরজায় আওয়াজ হলো, আহানা আমি দেখছি বলেই গেট খুলতে গেল। গেট খুলতেই সামনে আরাবিকে দেখেই অবাক হলো। এদিকে আরাবি মিষ্টি করে হেসে বলে, নিচে যাবেন না আপু? দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। আহানা বড্ড অবাক হলো। আরবির জায়গায় অন্য কোনো মেয়ে হলে তার চুল ছিঁড়ে ফেলতো, সেখানে আরবি তাকে দেখেই মিষ্টি হাসি উপহার দিচ্ছে। আহানা নিজেই তো রাগে ফেটে যেত যদি কেউ তার সামনে তার স্বামীকেই ভালোবাসি বলে। সেখানে আরবির এমন ঠান্ডা স্বভাব প্রচন্ড পরিমাণে অবাক করেছে তাকে। আহানা হামদামতা করে বলে, আসছি, তুমি যাও। আরবি চলে গেল হেসে। মিথিলা নাক মুখ কুচকে বলে, ঢং দেখে বাঁচি না, এমন ভান করছে যেন দুধে ধোয়া তুলসী পাতা। আহানা বিরক্ত হয়ে বলে, উফ মা, চুপ করো। আরবি এমন না, আমি আরবিকে দেখেই বুঝেছি। আপনি খাবেন না? জায়ানকে উদ্দেশ্য করে বলল আরবি। জায়ান নির্বিকার ভঙ্গিতে উদম শরীরে বিছানার উপর শুয়ে আছে। আরবি আবার বলে, আর এটা কিভাবে শুয়ে আছেন? জায়ান নড়ল না, তেমন ভাবেই বলল, কিভাবে শুয়ে আছি? ঠিকভাবেই তো আছি। জামা কাপড়ে নেই আপনার? আছে তো। তো এমন উদম হয়ে শুয়ে আছেন কেন? টি শার্ট পরুন। পড়তে ইচ্ছে করছে না। আরবি বিছানায় গিয়ে বসলো। জায়ানের উন্মুক্ত পিঠে হাল গোছিয়ে হাত রেখে বলে, উঠুন না, সবাই বসে আছে। আমি এখন যাব না, তারা খেয়ে নিক। এমন করছেন কেন? বাড়িতে মেহমান এসছে, পরিবারের সবার সাথে বসে খাবার খাবেন, এটাই তো আনন্দ। আর তাছাড়া সে তো আপনার ফুপু আর কাজিন। আরবির কথায় জায়ান ঘুরে গেল। তারপর আরবির হাত ধরে আরবিকে বুকে টেনে নিল। জায়ান শীতল গলায় বলে, তোমার কি একটু খারাপ লাগছে না? আরবি অবাক হয়ে বলে, আজব, খারাপ কেন লাগবে? এই যে সকালে যা কিছু হলো। আরবি মুচকি হেসে জায়ানের বুকেই মাথা রাখলো। জায়ানের বুকের বাঁ পাশে হাঁকুবিকি করতে করতে বলে, সকালে যা হলো তাতে বুঝতে পারলাম আহানা আপু আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি বাসেন না। আপনি তো ভালোবাসেন থেমে গেল আরবি। জায়ান বাঁকা হেসে বলে, বলো, থেমে গেলে কেন? না কিছু না, ছাড়ুন তো, আপনি খাবেন, চলুন। আরবি সরে গেল। তারপর টেনে জায়ানকে উঠালো। জায়ানও হেসে উঠে বসলো। তারপর টি শার্ট গায়ে দিয়ে আরবির হাত ধরে নিচে নেমে আসলো। আরবি হাত ছাড়াতে চাইলেও জায়ান ছাড়লো না। আরবিকে নিয়ে চেয়ারে টেনে বসলো। জিসান আরবির দিকে তাকিয়েছিল। আরবি এবার সহ্য করতে পারলো না। ভয়ঙ্কর ভাবে রাগী চোখে তাকালো আরবি। আরবির হঠাৎ এমন তেজিয়ান দৃষ্টিতে ভরকে গেল জিসান। ভয় পেয়ে চোখ সরিয়ে নিল। বিড়বিড় করলো, এদিকে আরবি হাসলো, মনে মনে বলে, আমাকে দুর্বল ভেবে ভুল করিস না। আমি নরম লাজুক শুধু আমি একজনেরই কাছে, আর সে হলো আমার স্বামী। আর বাদবাকি যে আমার সাথে যেমন, আমি তার সাথেও তেমন। আমার সাথে উল্টাপাল্টা করার চিন্তাও মাথায় আনলে আমি আমার ক্রোধের আগুনে তাকে ঝলসে দিব। আহানা করুণ চোখে জায়ানের দিকে তাকালো। তবে জায়ান একবারও তাকালো না আহানার দিকে। মিথিলা শুধু রাগে ফুঁসছে আরবির দিকে তাকিয়ে। আরবি তা বুঝলো, তাই তো তরকারি বাটিটা তার দিকে এগিয়ে দিয়ে হেসে বলল, এই তরকারিটা আমি স্পেশালি আপনার জন্য রান্না করেছি ফুপি, খেয়ে দেখুন। মিথিলা দাঁত চেপে বলে, আম অলরেডি ফুল। নিহান সাহেব বলে উঠলেন, আহ মিতু, একটু খেয়ে দেখো না, আরবি মা রান্না করেছে। মিথিলা ভাইয়ের কথায় একটুখানি তরকারি নিয়ে খেলো। আরবি প্রশ্ন করলো, কেমন হয়েছে ফুপি তরকারিটা? মিথিলার রাগী কণ্ঠ। ভালো। খাওয়া দাওয়া পালা শেষ হতে জায়ান আরবিকে বলে, রুমে চলো। আরবি ধীরে বলে, আপনি যান, আমি আসছি এইটুকু কাজ সেরে। যেতে নিতে জায়ান ফের বলে, জলদি এসো। আরবি হেসে দিল। লোকটা এত অধৈর্য। মিথিলা বসার ঘরে এসব দেখে সাথী বেগমকে বলে, আমাদের ছেলেকে তো দেখছি পুরো বশ করে নিয়েছে ভাবি। ছেলেকে সাবধানে রেখো ভাবি, পরে না কপাল চাপড়ে কাঁদতে হয়। সাথী বেগমের কথাটা পছন্দ হলো না। বড্ড অবাক হয় সাথী। মানুষের চিন্তা ভাবনা এত নীচ কেন হয় সবসময়? সাথী বেগম বলে, এগুলো কোনোদিনই হবে না আপা। আপনার ভাইও আমায় কত ভালোবাসে, তাই বলে কি সে আব্বা আম্মা বা আপনাদের
ভাই বোনকে ফেলে দিয়েছে? দেয়নি তো, তাই না? তাহলে জানো এমন করবে না। সাথী বেগম উঠে চলে গেলেন। শুধুমাত্র ননদ বলে আর বেশি কিছু বলতে পারলেন না তিনি। আর কত এমন করবে? ঝগড়ার সময় তো তোমার মুখ কেচির মতো চলে, তাহলে আমি ফোন করলে কেন এমন চুপ থাকো? ইফতির কথায় আলিফা রেগে মেগে বলে, কি বললেন? আমার মুখ কেচির মতো চলে? ঠিক আছে, আপনি আর ফোনই করবেন না। আরে আমি সেটা বুঝাইনি, আমার কথাটা তুমি শোনো। ইফতি বলতেই না বলতে আলিফা ফোন কেটে দিল। ইফতি আবার ফোন দিল, সাথে সাথেই ওপাশ থেকে ফোন কেটে দিল। ইফতি আবার ফোন দিল, এইবার ফোন বন্ধ শোনাচ্ছে। ইফতি দীর্ঘশ্বাস ফেলল। ইফতির আলিফাকে ভালো লাগে সেটা ইফতি বুঝতে পেরেছে। আরবের কাছে নিয়ে বিনিয়ে আলিফার নাম্বার নিয়েছে। কিছুদিন যাবৎ ফোনে আলিফার সাথে যোগাযোগ রাখছে সে, কিন্তু আলিফা তার যেন কথাই বন্ধ হয়ে গিয়েছে। ইফতি নিয়ে বিনিয়ে বুঝাতে চাইছে কিছু কথা, কিন্তু আলিফা বুঝতেই চায় না। ইফতির মনে হয় আলিফার মতো মাথা মোটা সে আর দুটো এই দুনিয়াতে দেখেনি। এই যে মেয়েটা এখন ফোন বন্ধ করে রেখেছে, ইফতির মন যাচ্ছে আলিফার বাড়িতে গিয়ে মেয়েটাকে কষিয়ে কয়েকটা থাপ্পড় মেরে আসতে। তাও যেমন তেমন থাপ্পড় না, একদম চাপার হাড্ডি গুড্ডি যেন নড়ে যায়। বেয়াদব মেয়ে কথাকার। ইফতি চিবিয়ে চিবিয়ে বলে, এই মেয়েকে যে আমি কি করব কে জানে, অসহ্যকর একটা মেয়ে। এমন তাচ্ছিরা মেয়ে আমি আমার লাইফে দেখিনি। তবে যাই হোক, এই তাচ্ছিরা মেয়েটাকেই আমার চাই, কিন্তু এই মেয়েটাকে যে কিভাবে বুঝাই, উফ, অসহ্য।